সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির ইন্টারভিউয়ের সব থেকে বড় ভিডিও, অর্থাৎ 40 মিনিটের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর আমি জানি যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি দিয়েছো, অনেকেই তোমরা টেনশনে আছো যে কীভাবে ইন্টারভিউ শুরু করলে তুমি ভালো নাম্বার পাবে, এবং ইন্টারভিউ কী কী করণীয়, এবং ইন্টারভিউয়ে গিয়ে কীভাবে বসবে, কীভাবে কোনো অজানা প্রশ্নের উত্তর দেবে, এবং কী কী করলে তোমাদের ইন্টারভিউ যে দেবে তুমি ভালো নাম্বার ওঠাবে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। আর বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওয়ে তোমার ইন্টারভিউ এ থেকে যেটা, অর্থাৎ যখনই তুমি ইন্টারভিউ কল লেটারটি পাবে তখন থেকে কী কী করণীয় এবং কীভাবে তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে বাড়িতে বসেই, সেই বিষয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওটি আলোচনা করেছি। তাই বন্ধুরা বলবো, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে, কেননা ভিডিওটি অনেক বড় হয়েছে এবং ভিডিও বানাতে অনেকক্ষণ সময় লেগেছে। তাই বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করে নিতে। তো বেশি দেরি করবো না, শুরু করবো তোমাদের আজকের ইন্টারভিউ ক্লাস। তো কীভাবে, তো চলো। তো বন্ধুরা, তোমাদের সর্বপ্রথম জানতে হবে ইন্টারভিউ জিনিসটা কী, অর্থাৎ ইন্টারভিউ আসলে কী। কেননা যেহেতু ইন্টারভিউ দিতে যাবে, তো তোমাদের সর্বপ্রথম জানতে হবে ইন্টারভিউটি আসলে কী। তো বন্ধুরা, ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে চূড়ান্ত এবং গুরুত্বপূর্ণ ধাপ। এটি শুধু একটি সাধারণ প্রশ্ন উত্তর পর্ব নয়, অর্থাৎ ইন্টারভিউ হলো একটি সাক্ষাৎকার বা নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউ শুধুমাত্রই প্রশ্ন উত্তর পর্ব না, অর্থাৎ ইন্টারভিউ শুধুমাত্র প্রশ্ন উত্তর পর্ব নয়, বরং এটি হলো একজন প্রার্থীর সাথে নিয়োগকর্তাদের একটি আনুষ্ঠানিক ও গভীর মত বিনিময়। অর্থাৎ এটি একজন প্রার্থী ও এবং নিয়োগকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক গভীর মত বিনিময়ের জন্য এই ইন্টারভিউটি নেওয়া। এরপরে লিখিত পরীক্ষায় একজন প্রার্থী বইয়ের জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হয়ে যায় যে, কিন্তু সে জ্ঞানকে সে বাস্তবে কর্মক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবে তা যাচাই করার একমাত্র উপায় হলো ইন্টারভিউ। অর্থাৎ একজন প্রার্থী তো জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা থেকে প্রমাণ হয়ে যায় যে সে ইন্টারভিউর জন্য যোগ্য, তবে সেই যোগ্যতাকে সে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করবে সেই বিষয়ে যাচাই করা হয় এই ইন্টারভিউয়ের মাধ্যমে। তো আশা করি ইন্টারভিউ কাকে বলে এবং ইন্টারভিউ জিনিসটা কি বুঝতে পেরেছো। তো এখন আলোচনা করবো আমি তোমাদের নিয়োগকর্তারা কী খোঁজেন তোমার মধ্যে, অর্থাৎ নিয়োগকর্তারা কী খোঁজেন তোমার মধ্যে। তো এটা হচ্ছে মূল বিষয়। ইন্টারভিউ যখন তোমাদের শুরু হবে, তো এইগুলো তোমাদের দিয়ে ধ্যান রাখতে হবে যে কী কী জিনিস ধ্যান রাখতে হবে। চলো। তো বন্ধুরা, এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রার্থীর ব্যক্তিত্ব, মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করা। অর্থাৎ এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য বা ইন্টারভিউর মূল উদ্দেশ্য হচ্ছে প্রার্থীর ব্যক্তিত্ব, প্রার্থীর মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করাই হচ্ছে ইন্টারভিউর মূল লক্ষ্য। এখানে দেখা হয় তোমাদের প্রার্থী কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, প্রার্থী কতটা আত্মবিশ্বাসের সাথে কথা বলছে, তার যোগাযোগ দক্ষতা কেমন, অর্থাৎ তার যোগাযোগ দক্ষতা কেমন, এছাড়াও এবং তার মধ্যে শৃঙ্খলাবোধ কতটা। শুধু তাই নয়, যে কোনো অপ্রত্যাশিত বা কঠিন পরিস্থিতিতে প্রার্থী কতটা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে পারেন এবং সমস্যা সমাধানের ক্ষমতা রাখেন, সেটাও এখানে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রার্থীর ব্যক্তিত্ব, এরপরে মানসিকতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করাই হচ্ছে এই যে ইন্টারভিউ বা নিয়োগকর্তারা এই সব বিষয়গুলো দেখান। তো কী কী বিষয়গুলো আবার বলছি, সেই প্রার্থী কীভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন এবং তার যোগাযোগ দক্ষতা কেমন, এছাড়াও তার মধ্যে কি শৃঙ্খলাবোধ আছে কি না, এগুলি নিয়োগকর্তারা মূলত একটি প্রার্থীর মধ্যে দেখেন, এবং এগুলো যদি ভালো হয় তাহলেই তোমাদের ইন্টারভিউর মধ্যে কিছু প্লাস পয়েন্ট পেয়ে যাবে। এছাড়া পরবর্তীতে তো প্রশ্ন উত্তর পর্ব চলবেই তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদের যেগুলো ধ্যান রাখতে হবে, কথা বলার ধরনটা তোমাদের ঠিক রাখতে হবে। এছাড়াও তোমরা কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বা ভদ্র নম্রভাবে ইন্টারভিউ বসবে সেটা তোমাদের দেখতে হবে। এরপরে ইন্টারভিউয়ের আগের দিন কী করণীয়, অর্থাৎ ইন্টারভিউ আগের দিন করণীয় কী কী, এটি মূলত সি অ্যান্ড ডি উভয়ই আমি বলতেছি। তো সর্বপ্রথম অ্যাডমিট কার্ড ও আইডি প্রুফ, ইন্টারভিউ কল লেটার এবং আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি আসল পরিচয়পত্র তোমাদের নিতে হবে। অর্থাৎ ইন্টারভিউ কল লেটার, তার সাথে তোমার যে কোনো একটা আইডি প্রুফ যেখানে তোমার ছবি আছে, তো সেইটি আসলপত্র তোমাদের নিয়ে যেতে হবে যখন যাবে ইন্টারভিউ দিয়ে যাবে। এছাড়াও তোমাদের ফাইলের মধ্যে সব কিছু ডকুমেন্টই নিয়ে যাবে, লাইকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব কিছু নিয়ে যেতে হবে। এরপরে আসল সার্টিফিকেট, যেমন তোমার বয়সের প্রমাণপত্র, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এছাড়াও আধার কার্ড, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সব আসল মার্কশিট ও সার্টিফিকেট, এবং কাস্ট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে। এছাড়া অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আসল মার্কশিট নিয়ে যাবে, সে তুমি গ্র্যাজুয়েশন করো না কেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব কিছুই নিয়ে যাবে একটি ফাইলের মধ্যে, এবং অবশ্যই অতি অবশ্যই কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যাবে। এরপরে জেরক্স কপি করবে তোমাদের
অন্ততপক্ষে প্রতিটা নথি থেকে 2টা করে সেলফ অ্যাটেন্ডেন্স বা জেরক্স করবে। অর্থাৎ তোমার যেমন ধরো মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটা ডবল জেরক্স করে রাখবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের মার্কশিটগুলো ডবল জেরক্স করে রাখবে। এছাড়াও তোমার যেগুলো ডকুমেন্ট সেগুলো সবগুলোই ডবল জেরক্স করে নেবে। আর একটা তোমার ট্রান্সপারেন্ট ফোল্ডার নেবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ফোল্ডার নেবে যেখানে সব নথিগুলো সিরিয়াল অনুযায়ী গুছিয়ে রাখা যাবে, সেরকম একটি ফাইল বা ফোল্ডার তোমরা কিনবে। বাজারে খুব কম টাকায় পাওয়া যায়, তো অবশ্যই সেই ফাইলগুলো নিয়ে তোমাদের অতি অবশ্যই জরুরি ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেন্ড করে রাখবে। এরপরে 3 থেকে 4 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ এবং 2টি কালো বা নীল বল পেন সাথে নেওয়া। অর্থাৎ ইন্টারভিউ যখন দিতে যাবে সাম্প্রতিককালে 2 থেকে 3টা ছবি অবশ্যই নেবে। এছাড়াও তোমাদের একটি কলম বা ধরো 2টা নীল কলম বা 2টা কালো কলম যে কোনো একটা নেবে। এরপরে পোশাক ও সাজগোজ, যেটা ইন্টারভিউর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পোশাক ও সাজগোজ। এটাই হচ্ছে তোমার ব্যক্তিত্বকে পরিচয় দেয়, অর্থাৎ পোশাক ও সাজগোজের ওপরে তোমার ব্যক্তিত্বকে প্রকাশ পায়। তো কিভাবে? তো চলো, তো ইন্টারভিউর জন্য পোশাক হতে হবে মার্জিত, অর্থাৎ ইন্টারভিউর জন্য পোশাক হতে হবে মার্জিত, পরিষ্কার, ইস্ত্রি করা, ফর্মাল। অর্থাৎ ইন্টারভিউর জন্য পোশাক হতে হবে তোমাদের মার্জিত, পরিষ্কার ও ইস্ত্রি করা, যেটি ফর্মাল, যা আপনার পেশাদারিত্বকে প্রকাশ করে। অর্থাৎ তোমাদের পোশাক ও সাজগোজের উপরে তোমাদের মূলত পেশাদারিত্বকে প্রকাশ করে। পুরুষদের জন্য হালকা রঙের শার্ট ও গাঢ় প্যান্ট এবং নারীদের জন্য সালোয়ার কামিজ বা শাড়ি উপযুক্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতা অনুযায়ী। অর্থাৎ তো পুরুষদের জন্য হালকা রঙের শার্ট এবং গাঢ় প্যান্ট, এছাড়াও নারীদের জন্য সালোয়ার কামিজ বা শাড়ি যেটাতে তোমাকে ভালো লাগবে, এবং অবশ্যই গোছানো চুল, ছাটা নখ এবং হালকা সুগন্ধি বা ডিওডোরেন্ট ব্যবহার জরুরি, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। অর্থাৎ তোমাদের হালকা সুগন্ধি দিয়ে যাবে যাতে তোমার আত্মবিশ্বাসটি বাড়বে। এরপরে ছেলেদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট, অর্থাৎ হালকা রঙের ফুল হাতা শার্ট, সাদা বা আকাশি যে কোনো একটি কালার নিয়ে যাবে। তো আমি প্রেফার করবো তোমাদের আকাশি কালারটাই পরতে, এবং অবশ্যই গাঢ় রঙের ফর্মাল প্যান্ট পরবে, আর পায়ে ফর্মাল জুতো, অর্থাৎ পায়ে ফর্মাল জুতো, এবং চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে, অর্থাৎ চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে। অর্থাৎ ছেলেদের জন্য আমি যেটা রিকমেন্ড করবো আকাশি রঙের হালকা যে শার্টগুলো থাকে সেই শার্টগুলো পরতে, যেগুলো ফর্মাল শার্ট বলে। এরপরে গাঢ় রঙের ফর্মাল প্যান্ট, অর্থাৎ গাঢ় রঙের ফর্মাল ফর্মাল প্যান্ট পরবে অবশ্যই। এছাড়া পায়ের জুতোটাও অবশ্য ফর্মাল পরতে হবে, যেটা ফর্মাল জুতো যেগুলো ইন্টারভিউর জন্য দিতে যায়, তো সেরকম জুতো পরবে। এছাড়াও চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে, তো চুল ও দাড়ি যেন পরিপাটি থাকে, চুলও যেন বড় না থাকে এবং অবশ্যই দাড়িও যেন বড় না থাকে, তো সেটা তোমরা দেখবে। তো এরপরে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য মার্জিত রঙের সুতি শাড়ি বা সালোয়ার কামিজ, অর্থাৎ মেয়েরা যখন ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই মার্জিত রঙের সুতি শাড়ি বা সালোয়ার কামিজ। এছাড়া অতিরিক্ত মেকআপ বা খুব আওয়াজ হয় এমন জুতা বা গয়না পরা যাবে না। অর্থাৎ মেয়েদের জন্য বিশেষ করে হালকা সুতি শাড়ি এবং সালোয়ার কামিজ যেগুলো হালকা রঙের হয়। এছাড়া অতিরিক্ত মেকআপ অবশ্যই করবে না, এবং খুব আওয়াজ হওয়া জুতো কখনোই পরবে না। তো খুব যেগুলো জুতো আওয়াজ করে সেগুলি কখনোই পরবে না। এরপরে সবার জন্য টিপস, খুব কড়া গন্ধের পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ খুব কড়া গন্ধের পারফিউম থেকে পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, কেননা অতিরিক্ত কোনো কিছু দিলে ভালো লাগে না। তো আশা করি এইটা তোমার খেয়াল রাখবে। তো এরপরে আগের দিন রাতেই ইন্টারভিউ পোশাক পরিষ্কার করে ইস্ত্রি করে রাখতে হবে। অর্থাৎ আগের দিনে ইন্টারভিউ যখন তোমার ধরো আগামীকাল তোমাদের ইন্টারভিউ, তো তোমাদের আজকেই তোমাদের ইন্টারভিউ পোশাক পরিষ্কার করে ইস্ত্রি করে রাখতে হবে, এবং সকালে যেন তাড়াহুড়ি করা যাবে না। সকালে যে তুমি একবারে ইস্ত্রি করেই তোমার ইন্টারভিউ যাবে সেটা করবে না, আগের দিনই ইস্ত্রি করে রাখবে। এরপরে জুতো পালিশ করা আছে কিনা এবং মোজা পরিষ্কার কিনা তা আগের রাতে তোমাদের চেক করতে হবে, অর্থাৎ জুতো পরিষ্কার আছে কিনা, এছাড়াও তোমাদের যে মোজা সেটা পরিষ্কার আছে কিনা সেটাও তোমাদের আগের রাতেই চেক করতে হবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী আরেকটা বিষয় নিয়ে যাব, যাতায়াতের রুট ও সময় ঠিক করা। অর্থাৎ যাতায়াতের রুট ও সময় ঠিক করা। তো কিভাবে যাতায়াতের রুট এবং সময় ঠিক করবে, তো চলো। সর্বপ্রথম ইন্টারভিউ সেন্টারটি ঠিক কোথায়, সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে এবং কোন রুটে যেতে হবে তা আগের দিনই কনফার্ম করে নেওয়া। অর্থাৎ ইন্টারভিউ সেন্টারটি ঠিক কোথায় এবং সেখানে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে এবং কোন রুটে যেতে হবে তা আগের দিনই কনফার্ম করে নেওয়া, বা আগের দিন পারো বা তুমি 1 সপ্তাহ আগে থেকে মানে চেষ্টা করতে পারবে যে তোমাদের ইন্টারভিউ সেন্টারটি ঠিক কোথায়। এরপরে যদি তোমার ইন্টারভিউ সেন্টারটি আশেপাশে থাকে তাহলে রিপোর্টিং টাইমের অন্তত 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছানো। অর্থাৎ যদি তোমার ইন্টারভিউ সেন্টারটি আশেপাশে থাকে তাহলে রিপোর্টিং টাইমের অন্তত 1 ঘন্টা আগে সেন্টারে পৌঁছানো তোমার দরকার। এরপরে তবে যদি ইন্টারভিউ সেন্টারটি বাড়ি থেকে একটু বেশি দূরে হয় তাহলে একমাত্র করণীয় আগের দিন ইন্টারভিউ সেন্টারের আশেপাশে একটি হোটেল নিয়ে ওখানে রাতটা স্টে করা। অর্থাৎ যদি তোমার ইন্টারভিউ দেখো তোমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম 150 বা 200 কিমির বেশি হয়, তাহলে আমি রেকমেন্ড করব আগের দিন রাতেই তুমি ওখানে গিয়ে বা
এই একটা যে কোনো একটা হোটেলে স্টে করবে, তারপরের দিন তোমার একবারে ফ্রেশ হয়ে এই ইন্টারভিউটা দিতে যাবে। কারণ ইন্টারভিউ মূলত তোমাদের 11টা থেকে 12টা বা একটা এর মধ্যে হতে পারে। তো সেক্ষেত্রে তাড়াহুড়া করবে না। অবশ্যই যদি বেশি দূরে হয় তো আগের দিন তোমরা যে কোনো একটা মানে তোমার যেখানে ইন্টারভিউ তার পার্শ্ববর্তী যে কোনো একটা এরিয়ায় তুমি অবশ্যই একটা হোটেল নিয়ে ওই রাতটা এখানে স্টে করতে পারো। কারণ রাস্তায় বিভিন্ন ধরনের জ্যাম অনেক কিছুর মধ্যে তুমি পড়তে পারো সেদিন, অর্থাৎ যেদিনকে ধরো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেদিনকে বিভিন্ন জ্যামের মধ্যেও পড়তে পারো। তাই আমার রেকমেন্ড অনুযায়ী তুমি আগের রাতেই ওখানে স্টে করে নিও, তাহলে ভালো হবে। যদি বেশি দূরে হয় এবং কাছে হলে তো তুমি তারপরের দিনে যেতে পারবে, অর্থাৎ যেদিন ইন্টারভিউ সেদিনে যেতে পারবে। এরপরে শারীরিক ও মানসিক প্রস্তুতি। তো সর্বপ্রথম আগের দিন রাতে নতুন করে কঠিন কোনো বিষয় বা বই পড়ার দরকার নেই, অর্থাৎ ইন্টারভিউয়ের আগের দিনে কোনো কঠিন বিষয় নিয়ে পড়তে দরকার মানে পড়ার দরকার নেই তোমাদের। এতে ব্রেনে অকারণে চাপ পড়ে, অর্থাৎ ইন্টারভিউ ঠিক আগের দিনে নতুন কোনো কঠিন বিষয় নিয়ে তোমাদের পড়তে হবে না, কেননা এতে অকারণে ব্রেনের মধ্যে চাপ পড়ে। এরপরে রাতে হালকা খাবার খাওয়া ও মানে হালকা খাওয়া এবং মানে অন্ততপক্ষে তোমাদের 7 থেকে 8 ঘন্টা নিশ্চিতে ঘুম দেওয়া, অর্থাৎ আগের রাতেই তোমাদের হালকা খাবার খেতে হবে এবং 7 থেকে 8 ঘন্টা নিশ্চিতে ঘুমাতে হবে। এরপরে যাতে তোমাদের মাইন্ডটি ফ্রেশ হয় এবং মাইন্ড ফ্রেশ নিয়ে তুমি ইন্টারভিউটা দিতে পারো, সেজন্য আগের রাতে যা করণীয় হালকা খাবার খেয়ে এবং অন্ততপক্ষে তোমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুম অনিবার্য। তো চলো এরপরে আরও একটু বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রুমে ঢোকার নিয়ম। এ থেকে যেটা অর্থাৎ রুমে যে ঢুকবে এবং রুম থেকে যে বেরোবে, এখন আমি তোমাদের সেই বিষয়ে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা রুমে ঢোকার নিয়মের উপর ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউ যারা নেবে, তখন থেকে তোমাদের আর কি আসল ইন্টারভিউ শুরু। তবে আসল ইন্টারভিউ বাড়ি থেকে শুরু হয়ে যায়, কিন্তু না, তবে যখন রুমে ঢুকবে তার সঠিক নিয়ম কিভাবে ঢুকবে, কি করতে হবে, সেটা এখন আমি তোমাদের আলোচনা করব। তো এখানে আমি তোমাদের পয়েন্টের মাধ্যমে বোঝাবো, অর্থাৎ দেখতে পাচ্ছ পয়েন্ট নাম্বার 1, অর্থাৎ ইন্টারভিউ রুমে ঢোকার আগে সর্বপ্রথম আস্তে করে দরজা নক করা। অর্থাৎ ইন্টারভিউ যখন ঢুকবে, অর্থাৎ ইন্টারভিউ সেন্টারে গেলে তারপরে তোমার নাম আসলো, সেক্ষেত্রে সর্বপ্রথম রুমে ঢোকার আগে তোমাদের আস্তে করে দরজা নক করতে হবে, অর্থাৎ আস্তে করে দরজা নক করতে হবে এবং দরজা নক করার পরেই তোমাদের পয়েন্ট নাম্বার 2 যেটা আসবে সেটা হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করা। অর্থাৎ অনুমতি নিয়ে তোমাদের তোমাদের যেখানে ইন্টারভিউটি নেবে সেখানে প্রবেশ করতে হবে অনুমতি নিয়ে, অর্থাৎ সর্বপ্রথম দরজা নক করতে হবে, এরপর তোমাদের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এরপরে অনুমতি যখন নেবে তো কী কী বলবে, তো সেটা এখন আলোচনা করব। আর প্রথমে যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে তোমাদের বিনীতভাবে জিজ্ঞাসা করতে হবে, অর্থাৎ বিনীতভাবে জিজ্ঞাসা করবেন যে স্যার ম্যাডাম আমি কি আসতে পারি। অর্থাৎ তুমি সর্বপ্রথম জিজ্ঞাসা করবে বিনীতভাবে কিন্তু, যে স্যার ম্যাডাম আমি কি আসতে পারি। আর তুমি যদি ভাবো যে আমি ইংলিশে বলবো, তো এভাবে বলতে পারো মে আই কাম ইন স্যার অ্যান্ড ম্যাডাম, যে কোনো একটা বলবে। তো এরপরে ভেতর থেকে যখনই অনুমতি পেলে, অর্থাৎ ভিতর থেকে যখনই বলবে যে আসো বা কিছু একটা বলবে, তখন শান্তভাবে ঘরে ঢুকবে, অর্থাৎ তখনই তুমি একমাত্র ঘরে ঢুকবে। যতক্ষণ না ভিতর থেকে অনুমতি আসে তার আগে ঘরে ঢুকবে না। অবশ্যই আগে যখনই তোমাদের ভেতর থেকে অনুমতি আসবে যে আসো বা কিছু একটা বলবে, তখন অবশ্যই শান্তভাবে ঘরে ঢুকবে এবং দরজাটি আওয়াজ না করে আস্তে করে ভেজে দেবে, অর্থাৎ যেই দরজাটি থাকবে সেটা তোমাদের আস্তে করে ভেজে দিতে হবে। এবং যখন রুমে ঢুকবে, অবশ্যই বলছে যখন রুমে ঢুকবে তখন অবশ্যই শান্তভাবে রুমে ঢুকবে। আর রুমে ঢুকে কী কী কথা বলবে সেটা আমি এখন আলোচনা করব। তো পয়েন্ট নাম্বার 3তে যেটা আছে সেটা হচ্ছে ভিতরে ঢুকেই প্রথমেই সবার দিকে তাকিয়ে মুখে একটি হালকা হাসি রেখে বলবেন, অর্থাৎ যখনই ভিতরে ঢুকবে তখনই সবার দিকে তাকিয়ে মুখে একটা হালকা হাসি রেখে বলবেন, যেটা তোমাদের বলতে হবে যে যদি বোর্ডে শুধুমাত্র স্যার থাকে না, যদি বোর্ডে শুধুমাত্র স্যার থাকে তাহলে অবশ্যই বলবে শুভ সকাল স্যার বা গুড মর্নিং স্যার, এটা বলতে পারো। এছাড়া যদি ম্যাডাম থাকে তো সর্বপ্রথম ম্যাডামকেই বলতে হবে, অর্থাৎ যদি যখন ধরো তোমাদের 4 জন ইন্টারভিউ নিচ্ছে তার মধ্যে একজন ম্যাম আছে, তবেও তোমাকে সর্বপ্রথম ম্যামকে উইশ করতে হবে যে গুড মর্নিং ম্যাম, এরপরে গুড মর্নিং স্যার তোমাদের বলতে হবে। অর্থাৎ সর্বপ্রথম তোমাদের ম্যামকেই বলতে হবে, এরপর তোমাদের স্যারকেই বলতে হবে। অর্থাৎ গুড মর্নিং কথাটা সর্বপ্রথম ম্যাম এবং তারপরে স্যারদের বলতে হবে। তো এটা যদি তুমি প্রথম থেকেই এইগুলি বিষয়ে ধ্যান দাও, তাহলে তোমাদের যে ইন্টারভিউ দেবে তখনই তোমাদের প্লাস পয়েন্টটা বেড়ে যাবে, অর্থাৎ তখনই দেখবে যে তোমার যে ব্যক্তিত্বটা সেটা মোটামুটি তাদের কাছে একটু ভালো লাগবে। তো সেটা তোমার ধ্যান দেবে। এরপরে যখন তুমি কথাগুলি বলবে, অর্থাৎ যখন কথাগুলি বলবে বা গুড মর্নিং উইশ করবে এবং তাদের দিকে হালকা হাসি রাখবে, অবশ্যই সবার সাথে যেন আই কন্ট্যাক্টটা থাকে, অর্থাৎ সবার সাথে যেন তোমার আই কন্ট্যাক্ট থাকে, এটা তোমাদের বুঝতে হবে। অর্থাৎ আই কন্ট্যাক্ট মাস্ট, অর্থাৎ যে কোনো কথা বলবে না কেন আই কন্ট্যাক্ট তোমাদের করতেই হবে। আই কন্ট্যাক্ট করলেই তোমার মধ্যে যে আত্মবিশ্বাসটা তারা সেটা দেখতে পারবে, অর্থাৎ আত্মবিশ্বাস তোমাদের সেই আই কন্ট্যাক্টের মাধ্যমেই তারা দেখতে পারবে। তো আশা করি এইটুকু বুঝতে পারলে। আর অবশ্যই বলছি যেগুলি আমি বললাম সেগুলি ফলো করবে, দেখবে তোমার ইন্টারভিউটি ভালোই হবে।
তো চলো এখন আমি আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর যেটা সবাইকে বলি আমি, যে অবশ্যই আই কন্ট্যাক্ট করে সবার সাথে যেন কথা বলবে। যতই তুমি প্রিপারেশন না করো, আই কন্ট্যাক্ট করে কথা বলবে, দেখবে তোমার আত্মবিশ্বাসটা তারা বুঝতে পারবে। এরপরে অবশ্যই যখন মানে এইগুলো তো হয়ে গেলো, আপনার গুড মর্নিং টুড মর্নিং হয়ে গেল। এখন তোমাদের সর্বপ্রথম যেটা, চেয়ারে বসা, অর্থাৎ চেয়ারে তো বসতেই হবে। তো সেক্ষেত্রে কি করবে, প্রথমে কথা বলার পর সোজা হেঁটে গিয়ে আপনার জন্য যে চেয়ারটি আছে সেই চেয়ারের পাশে দাঁড়াবেন। অর্থাৎ যখন বলবে যে গুড মর্নিং, বা যখন অবশ্যই গুড মর্নিং বলার পর সবার সাথে তো আই কন্ট্যাক্ট থাকবেই। তারপর তোমাদের কী করতে হবে, সোজা হেঁটে তোমার জন্য যে চেয়ারটি রেখেছ, তোমার জন্য যে চেয়ারটি রাখা আছে সেটার পাশে এসে দাঁড়াবে। অবশ্যই বসবে না, সেটার পাশে এসে দাঁড়াবে এবং নিজে থেকে ভুলেও বসতে যাবে না। তো নিজে থেকে ভুলেও বসবে না ওখানে। যখন বোর্ডের সদস্যরা বা যারা যারা তোমার ইন্টারভিউ নেবে, যারা যখনই বলবে যে বসুন বা বসতে বলবে, তখন ধন্যবাদ স্যার বলে শান্তভাবে বসবে। অর্থাৎ যখনই তারা বলবে যে আপনাকে বসতে, অবশ্যই তখন ধন্যবাদ স্যার বলে বা ধন্যবাদ ম্যাম বলে অবশ্যই শান্তভাবে বসবে। এরপরে বসার সময় খেয়াল রাখবেন যে চেয়ারে যেন কোনো শব্দ নয়, অর্থাৎ যখন বসবে তখন যেন তোমার চেয়ারের মধ্যে কোনো শব্দ না হয়, সেটাও দেখবে। আর অবশ্যই শান্তভাবে বসবে। আর এরপরে সঠিক বসার ভঙ্গি, অর্থাৎ সঠিক বসার ভঙ্গি নিয়ে আলোচনা করব। কিভাবে বসবে, বসলে তো ঠিকই, তো কীভাবে বসতে হবে সেটা অবশ্যই চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখতে হবে। অর্থাৎ যখন চেয়ারে বসবে তখন অবশ্যই মেরুদণ্ড একদম সোজা রাখতে হবে এবং পেছনের দিকে হেলান দিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসবে না। অর্থাৎ সর্বপ্রথম চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবে এবং পেছনের দিকে হেলান দিয়ে বা সামনের দিকে ঝুঁকে বসবে না। এটা কিন্তু খুব খারাপ। অবশ্যই পেছনের দিকে ঝুঁকে বসবে না এবং সামনের দিকেও ঝুঁকে বসবে না, একদম স্ট্রেট যেভাবে মানুষ বসে সেভাবে বসবে। এরপরে আপনার দুই হাত কোলের ওপরে জোড়ো করে বা থাইয়ের ওপর সোজা রাখবেন। অর্থাৎ তোমার যে দুটি হাত সেটা অবশ্যই তোমার থাইয়ের ওপরে রাখতে পারো এবং কোলের ওপরে মানে জোড়ো করে রাখতে পারো। আর তোমাদের যে পা, সেই পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে থাকবে। অর্থাৎ তোমাদের পা দুটি মাটিতে স্বাভাবিকভাবে থাকবে এবং এক পায়ের ওপর এক পা তুলে অবশ্যই বসবে না। অর্থাৎ এক পায়ের ওপর এক পা তুলে অবশ্যই বসবে না। তো বসার কী কী সঠিক নিয়ম বললাম, যে সর্বপ্রথম চেয়ারে বসার পর মেরুদণ্ড একদম সোজা রাখবেন এবং এবং পেছনের দিকে হেলান বা সামনের দিকে হেলান দিয়ে ঝুঁকে থাকবে না। এরপরে তোমার যে দুটো হাত সেটা কোলের ওপর জোড়ো করে বা থাইয়ের ওপর সোজা করে রাখবে। এরপরে পা দুটো মাটিতে স্বাভাবিকভাবে যেন থাকে এবং তোমার এক পায়ের ওপর আরেক পা অবশ্যই তুলে দেবে না। যখনই তুমি এক পায়ের ওপর এক পা তুলে দেবে তখনই হয়তো তোমাকে কিছু কথা শুনিয়ে সেই ইন্টারভিউ থেকে বেরো করে দিতে পারে। তাই অবশ্যই সেই ম্যানার্সটা রাখবে যে পায়ের ওপর পা না তুলে দিয়ে সেখানে মাটিতে পা স্বাভাবিকভাবে রাখবে। এটা হচ্ছে সর্বপ্রথম ম্যানার্স নাম্বার 1। সর্বপ্রথম যখনই বোঝো তখনই পায়ের অনেকেই অভ্যাস আছে পায়ের ওপর পা তুলে দেওয়া, তো সেটা অভ্যাস যেন ওখানে গিয়ে না করবে। ওখানে গিয়ে করলে কিন্তু অনেক কথা শুনে তোমাদের ইন্টারভিউ থেকে বের করে দেবে, তো সেটা ধ্যান রাখবে। তো চলো এরপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট এটা মাস্ট। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো এটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্টের ওপর। তো সর্বপ্রথম উত্তর দেওয়ার সময় যিনি প্রশ্ন করছেন, অর্থাৎ যখন তোমাকে কিছু প্রশ্ন করলো, উত্তর দেওয়ার সময় যখন যিনি তাকে তোমাকে প্রশ্ন করেছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন। অর্থাৎ যিনি তোমাকে প্রশ্ন করেছেন তার দিকে অবশ্যই বা তার চোখের দিকে অবশ্যই তাকিয়ে কথা বলবেন। তবে মাঝে মাঝে বোর্ডের অন্য সদস্যদের দিকেও চোখ ঘোরাবেন। অর্থাৎ মাঝে মাঝে অন্য বোর্ডের সদস্যদের দিকেও চোখ ঘোরাবেন, যাতে মনে হয় আপনি সবার সাথেই কথা বলছেন। অর্থাৎ যাতে মনে হয় আপনি সবার সাথে কথা বলছেন। তো যিনি প্রশ্ন করছেন তার দিকে তো তাকাবেন, তাছাড়া বোর্ডের অন্যান্য সদস্যের দিকেও তোমাদের তাকাতে হবে, আই কন্ট্যাক্ট করতে হবে। এবং কথা বলার সময় খুব বেশি হাত নাড়াবেন না। অর্থাৎ যখন কথা বলবে অবশ্যই খুব বেশি হাত নাড়াবে না এবং নার্ভাস হয়ে অবশ্যই আঙুল ফোটাবে না। অবশ্যই কী করবে না, আঙুল ফোটাবে না এবং হাত কোচলানো বা পা নাড়ানোর মতো কাজগুলি একদম করবে না। অর্থাৎ নার্ভাস হয়ে আঙুল ফোটানো, হাত কোচলানো, এছাড়া পা নাড়ানোর মতো কাজ একদম করবে না। আর বোর্ডের সদস্যরা যখন কথা বলবে বা জোরে মানে যখন বোর্ডের সদস্যরা তোমাকে কথা বলবে তখন মাথা নেড়ে বুঝিয়ে দেবেন যে আপনি মন দিয়ে কথাটা শুনছেন। অর্থাৎ বোর্ডের কর্মকর্তারা যখন আপনাকে কোনো জিজ্ঞাসা করবে বা কোনো কথা বলবে তখন অবশ্যই তোমাদের মাথা নেড়ে বুঝিয়ে দিতে হবে, যে নেড়ে বলতে যেভাবে মানুষ হ্যাঁ হ্যাঁ বলে সেরকম করে বুঝিয়ে দিতে হবে যে আপনি তার কথাগুলি মন দিয়ে শুনছেন। অবশ্যই এইগুলি অনেকেই ভাবতে পারো যে এগুলি একটা ছোট বিষয়, কিন্তু না বন্ধুরা, এগুলি তোমাদের ইন্টারভিউ একটা ছোট 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 দিক থেকেই তোমাদের ইন্টারভিউ যারা নেন তারা সমস্ত বিষয় তোমাদের উপর নজরদারি রাখেন। তো অবশ্যই তোমাদের এগুলি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এবং এগুলি বিষয় তোমাদের ঠিক করতে হবে। তো এরপরে যখন ইন্টারভিউ বসলে, যখন ইন্টারভিউ কর্মকর্তারা তোমার কাছ থেকে আত্মপরিচয় চাইলো বা সেলফ ইন্ট্রোডাকশন চাইলো, তখন কিভাবে সেটার ট্যাকল করবে এবং কিভাবে উত্তরটি দেবে সেটা এখন আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা তোমাদের বলতে হবে যে
ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অর্থাৎ যখন কিছু তোমাকে বলতে বলবে তখন অবশ্যই স্যার এবং ম্যাডামদের ধন্যবাদ জানিয়ে বলবে যে ধন্যবাদ আমার সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বপ্রথম বলবে তোমার নাম, তারপরে আমি বলছি এক্সাম্পল স্বরূপ যে আমার নাম রাহুল রায়, আমি এই জেলা থেকে এসেছি এবং এছাড়াও আমার গ্রামের নাম বা শহরের নাম এটা, আমি এই জায়গা থেকে এসেছি এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে আমি এই এত সালের মধ্যে এই বোর্ড থেকে মাধ্যমিক এবং এই সালের মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। অর্থাৎ তোমাকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে সর্বপ্রথম বলতে হবে যে আমি 2018 সালে এই বোর্ডের থেকে মাধ্যমিক পাশ করেছিলাম এবং এত সালের মধ্যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এরপরে তুমি যদি কলেজ কমপ্লিট বা স্নাতক করে থাকো তো অবশ্যই তোমাদের বলতে হবে যে আমি এই কলেজ বা এই ইউনিভার্সিটি থেকে এই বিষয়ের ওপর গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে তো অবশ্যই সেটা তুমি বলতে পারো, সেটা তোমার শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এইটুকু তোমাদের আবারও বলছি আমি যে সর্বপ্রথম ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ ম্যাডাম বলে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এটার জন্য তুমি অবশ্যই ধন্যবাদ চাবে। এরপরে তোমার নিজের নাম বলবে, তোমার নিজের জেলা বলবে এবং তুমি কোন জেলার কোন জায়গা বা কোন গ্রাম থেকে এসেছো সেটা অবশ্যই বলতে হবে। এছাড়াও অবশ্যই তোমাদের বলতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতা, এটা তোমাদের সম্পূর্ণভাবে নিজের করে বানিয়ে বলতে হবে। এছাড়া আমি যেভাবে দিয়েছি সেভাবে বলতে পারো এবং আমি তোমাদের সুবিধার্থে তোমাদের ইংলিশে বা আমি ট্রান্সলেট করে দিয়েছি। তো সেভাবে তুমি যদি ইংলিশে বলতে চাও তো অবশ্যই ইংলিশেও বলতে পারো, তবে আমি ভিডিওর যাতে সুবিধা হয় সেজন্য আমি তোমাদের বাংলায় বললাম। এখন তোমার ইচ্ছা তুমি যদি ইংলিশেও বলো, সেটা আমি তোমাদের এই পিডিএফের মধ্যে দিয়েছি। তো অবশ্যই পিডিএফটি পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। আর বন্ধুরা বলবো অবশ্যই ভিডিওটিকে এতদূর পর্যন্ত যদি তোমার দেখে থাকো তো অবশ্যই ধন্যবাদ। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা এরকমই ইন্টারভিউ ভিডিও আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে থাকি। এছাড়াও তোমাদের WBSSC গ্রুপ সি বা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের চাকরির জন্য আমি এই চ্যানেলে তোমাদের সাজেশন দিয়ে থাকি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এর পরবর্তীতে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে, অর্থাৎ তুমি যদি এর আগেও ধরো তুমি গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করেছো এবং তুমি গ্রুপ ডিতে চাকরি করো, এছাড়াও তুমি বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে তোমার যে কোনো চাকরির ক্ষেত্রে, তো অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু করতে হবে এবং এর পাশাপাশি তোমাকে বলতে হবে যে এর পাশাপাশি আমি গত 10 বছর থেকে বা 10 বছর ধরে এই কোম্পানি বা এই কাজের জায়গার নাম বলবে। অর্থাৎ তুমি যেই কাজই করো না কেন সেই কাজের কথা বলবে এবং সেই কোম্পানির নাম বলবে। এছাড়াও তোমার কোন পদে ছিলে সেটাও বলতে হবে এবং হিসাবে আমি কাজ করছি। অর্থাৎ তুমি বলতে পারো যদি তোমার অভিজ্ঞতা থাকে তো অবশ্যই তুমি বলতে পারো যে আমি এত সালের মধ্যে বা এত সাল আমি এই কোম্পানির মধ্যে কাজ করেছি এবং আমার এই পদে আমি ছিলাম, সেটা তোমাদের অবশ্যই বলতে হবে। আর এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমাদের বলতে হবে যে যা আমাকে দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতা শিখেছো। তো এই কাজের মাধ্যমে তুমি তোমার দায়িত্ববোধ শিখেছো এবং সময়ানুবর্তিতাও শিখেছো এই কাজের মধ্যে, সেটা তোমাদের ওদের বোর্ডের কর্মকর্তাদের বুঝিয়ে বলতে হবে। এরপরে যদি তুমি ফ্রেশার্স হও তাও কী বলবে, যদি তুমি ফ্রেশার্স হও তাহলে বলবে যে বর্তমানে আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নিজেকে আরও দক্ষ করে তুলতে একটি বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ করেছি। যেহেতু গ্রুপ সি যদি তুমি ইন্টারভিউ দিতে যাও তো অবশ্যই বলবে যে আমি বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং বর্তমানে তুমি এই কম্পিউটার কোর্সটি সম্পূর্ণ করছো, এইভাবে বলতে হবে। তো বন্ধু তোমাদের ইংলিশের সুবিধার্থে আমি তোমাদের ইংলিশও দিয়ে দিচ্ছি, তো অবশ্যই পিডিএফ থেকে তোমরা ইংলিশটাও নিতে পারো। তো চলো এরপরে তোমার নিজের জেলা সম্পর্কে প্রস্তুতি, অর্থাৎ সর্বপ্রথম যখন ইন্টারভিউটি দিতে যাবে তো তোমাদের কী করতে হবে, নিজের জেলা সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ নিজের জেলা সম্পর্কে তোমাদের প্রস্তুতি নিতে হবে। কী কী প্রস্তুতি নিতে হবে, সর্বপ্রথম প্রশাসনিক তথ্য, অর্থাৎ সর্বপ্রথম প্রশাসনিক তথ্য যেটা বর্তমানে তোমাদের যে জেলা শাসক, অর্থাৎ বর্তমানে তোমার যিনি জেলা শাসক পদে আছেন, যেমন ধরো তোমাদের জেলা শাসক আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার নাম জানতে হবে এবং পুলিশ সুপার তারও নাম জানতে হবে। এছাড়া পাশাপাশি তোমার নিজের ব্লক, মহকুমা এবং বর্তমান বিডিও সাহেবের নামও তোমাদের জেনে রাখা জরুরি, কারণ যারা বোর্ড নেবে তারা বিশেষ করে ডিএমই হয় বা এরম পদে থাকা ব্যক্তিত্বরাই তোমার ইন্টারভিউটা নেবে। সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করতে পারো তোমার নিজের জেলার জেলা শাসকের নাম, তোমার নিজের জেলার পুলিশ সুপারের নাম। এছাড়া তোমার যে ব্লকের মধ্যেও ধরো বিডিও, তারপরে মহকুমা, সাব ডিভিশন বা এসডিপিও, এইচডিও, এদের নামও তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো তাই অবশ্যই অতি অবশ্যই তোমাদের প্রশাসনিক তথ্যটা থেকে নামগুলো তাদের জেনে যেতে হবে। এরপরে তোমার ভৌগোলিক অবস্থান ও সীমানা, অর্থাৎ এরপরে ভৌগোলিক অবস্থান ও সীমানা সম্পর্কে তোমাদের জানতে হবে। তো জানার মধ্যে সর্বপ্রথম তোমাদের কোন কোন জেলা বা রাজ্য, অর্থাৎ তোমার সীমানা বা তোমার জেলার মধ্যে কোন কোন পার্শ্ববর্তী জেলা আছে এবং পার্শ্ববর্তী কোনো কি রাজ্য আছে, এছাড়াও তোমার জেলার অন্তর্গত কোনো দেশের সাথে কানেক্ট আছে বা কোনো রাজ্যের সীমানা আছে, সেটাও তোমাদের জানতে হবে। এছাড়াও সর্বপ্রথম যেটা জানতে হবে তোমার জেলার উপর দিয়ে
কোন কোন নদী গেছে, বা তোমার ধরো তুমি যেই জায়গায় বাস করো তার পার্শ্ববর্তী কোনো কি নদী আছে তা অবশ্যই তোমাদের জেনে যেতে হবে, এবং অবশ্যই যদি তুমি জেনে থাকো তো অবশ্যই যে কোনো একটা খাতার মধ্যে লিখে রাখবে এইগুলি বিষয়, কেননা এইগুলি বিষয়ে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই একটা খাতা নেবে এবং তোমার জেলার সম্পর্কে যা যা জানো বা ভৌগোলিক অবস্থান সম্পর্কে যা যা জানো তা একটা খাতার মধ্যে তোমার লিখে রাখবে, তাহলে তোমাদের ইন্টারভিউ আগের দিন শুধুমাত্র রিডিং মারবে বা পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের জানা দরকার। তো সেটা কি? তো চলো। তো এখন আলোচনা করব তোমাদের ইতিহাস ও সংস্কৃতি, অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাস মানে ইতিহাস ও সংস্কৃতি। তো তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত, তোমার জেলা ঐতিহাসিকভাবে কেন বিখ্যাত সেটা তোমাকে জানতে হবে। সেখানে কি কোনো পুরনো রাজবাড়ি, বিখ্যাত মন্দির বা ঐতিহাসিক স্থান আছে, অর্থাৎ তোমার জেলায় কি কোনো ঐতিহাসিক স্থান আছে বা রাজবাড়ি বা বিখ্যাত মন্দির কিছু কি আছে সেটা তোমাদের জানতে হবে। এছাড়াও তোমার জেলা থেকে উঠে আসা কোনো বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ তোমার জেলা থেকে উঠে আসা কিছু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, কবি বা সাহিত্যিকের নাম অবশ্যই জেনে যেতে হবে। অর্থাৎ তোমাদের সর্বপ্রথম জেনে যেতে হবে তোমাদের স্বাধীনতা সংগ্রামী তোমার জেলায় আছে কিনা, এছাড়াও তোমার জেলায় কোনো কি কবি সাহিত্যিক আছে কিনা অবশ্যই তোমাদের জেনে যেতে হবে। এরপরে এবং তোমার জেলা থেকে কোনো প্লেয়ার, এছাড়াও সেক্ষেত্রে ধরতেও পারে কোনো ইউটিউবারের নাম, অর্থাৎ তোমার জেলা থেকে উঠে আসা কোনো ইউটিউবারের নামও জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও তোমার জেলা থেকে উঠে আসা বিশিষ্ট প্লেয়ারের নামও তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এগুলি বিষয় তোমাদের অবশ্যই জানতে হবে, এগুলি বিষয় তোমাদের ইন্টারভিউর মধ্যে নিবে, কেননা গ্রুপ সি এবং গ্রুপ ডি যেহেতু 8 এবং 10 স্ট্যান্ডার্ডে, সেক্ষেত্রে তোমাদের আহামরি কোনো কোশ্চেন ধরবে না, এগুলি বেসিক প্রশ্নই তোমাদের ধরবে। তো এখন তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার জেলার প্রধান ফসল কী, অর্থাৎ তোমার জেলার প্রধান ফসল কী, তোমার জেলায় কোন ফসলটি ভালো হয় এবং তোমার জেলায় কোন ফসলটি বিখ্যাত, এবং তোমার জেলায় কি বড় কোনো কারখানা বা শিল্প আছে সেটা তোমাদের জানতে হবে। শিল্পের মধ্যে যেমন ধরো তাঁত শিল্প, মাটির কাজ বা আইটি সেক্টর আছে কিনা সেটাও তোমাদের জানতে হবে। এই বিষয়গুলি নিয়ে পরিষ্কার ধারণা তোমাদের রাখতে হবে। অর্থাৎ তোমার জেলার ফসল, তোমার জেলা কোনটি ফসলটি ভালো হয়, তোমার জেলা কিসের জন্য বিখ্যাত বা তোমার ব্লক কিসের জন্য বিখ্যাত, এবং তোমার জেলায় কি কোনো বড় শিল্প আছে বা কোনো বড় কারখানা আছে সেটা তোমাদের জানতে হবে। আর শিল্পর মধ্যে অবশ্যই তোমার জেলা যদি তাঁত শিল্প, মাটির কাজ, আইটি সেক্টর এগুলি থাকে তো অবশ্যই তোমাদের এগুলি বিষয়ের উপর তোমাদের কিছু ধারণা রাখতে হবে। এরপরে এছাড়াও তোমাকে বিভিন্ন তোমার ব্লক থেকে তোমার অঞ্চলের ভিতরে কীরকম পড়েছে সব কিছু খোঁজখবর ইন্টারভিউর মধ্যে দিতে হবে। অর্থাৎ তোমার ব্লকে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলি বর্তমানে চলছে, বা তোমার জেলায় যদি কোনো কিছু হয়ে থাকে বা ধর প্রশাসনিক বা রাজনৈতিক যে কোনো বিষয় তোমাদের অবশ্যই সেটা জানতে হবে। তো এরপরে আলোচনা করবো আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু, অর্থাৎ এখন তোমাদের যতগুলি হয়ে গেলো এখন তোমাদের শুধুমাত্র প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। যেগুলি প্রশ্ন তারা করতে পারে সেইগুলি প্রশ্ন নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব। তো সর্বপ্রথম শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষাগত যোগ্যতা বনাম পদের কাজ, এই প্রশ্নটি তোমাদের 100% দিচ্ছি, এই প্রশ্নটি তোমাদের জিজ্ঞাসা করবেই। তো প্রশ্নটি হচ্ছে, আচ্ছা আপনার মার্কশিটে তো দেখছি বেশ ভালো, আপনি তো ইতিহাসে অনার্স করেছেন, কিন্তু আপনি তো জানেন গ্রুপ ডি বা গ্রুপ সি পদের কাজ হলো ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেওয়া বা সাধারণ ডাটা এন্ট্রি করা। এত পড়াশুনো করে এই কাজগুলো করতে আপনার ইগোতে লাগবে না? কিছুদিন পর তো অন্য চাকরি পেলেই আপনি কাজটা ছেড়ে দেবেন মনে হচ্ছে। অর্থাৎ বোর্ডের কর্মকর্তারা তোমাকে এই প্রশ্নটা 100% করবে, যে তোমার বিশেষ করে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং মাস্টার্স করে থাকো তো অবশ্যই তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার তো মার্কশিটে দেখছি তোমার বেশ ভালো নাম্বারই আছে, এবং তুমি তো ইতিহাসে অনার্স করছো বা যে কোনো বিষয়ে তুমি অনার্স করছো, কিন্তু তুমি তো জানো যে গ্রুপ ডি বা গ্রুপ সি একটা ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেওয়া এবং সাধারণ ডাটা এন্ট্রি করা, যেটি ক্লার্কের জন্য। তো এত পড়াশুনো করে এই কাজগুলি করতে তোমার ইগোতে লাগবে না? কিছুদিন পর তো অন্য চাকরি পেলে আপনি কাজটা ছেড়েই দেবেন মনে হচ্ছে। এই প্রশ্নটি 100% করবে। তো এই প্রশ্নটি উত্তর তোমাদের কীভাবে আদর্শভাবে দেবে সেটা এখন তোমাদের আমি আলোচনা করব। তো প্রথমে উত্তরটি তোমাদের আদর্শভাবে দিতে হবে। তো আদর্শভাবে আমি বানিয়েছি, তো তুমি চাইলে তোমার মতো করে তুমি বানিয়ে নিতে পারো। তো আদর্শ উত্তর হিসেবে, স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। অর্থাৎ স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ স্যার আমি মনে করি কোনো কাজই ছোট বা আত্মসম্মানের নয়। আমার কাছে এই মুহূর্তে সরকারের একটি অংশ হয়ে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানোটাই সবচেয়ে বেশি জরুরি, এবং আমার উচ্চশিক্ষা আমাকে ধৈর্যশীল ও শৃঙ্খলা পরায়ণ হতে
শিখিয়েছে, অর্থাৎ তোমার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা তোমাকে ধৈর্যশীল ও শৃঙ্খলা পরায়ণ হতে শিখিয়েছে, যা আমাকে এই দপ্তরে সাধারণ কাজগুলিও নিখুঁতভাবে করতে সাহায্য করবে। তাই কাজটিকে আমি সম্পূর্ণ সম্মানের চোখে দেখি। এভাবে যদি তোমরা উত্তরটি দাও, তো আশা রাখবো বোর্ডের যারা তোমাদের কর্মকর্তা আছে তারা তোমাদের এই উত্তরটি দেখে অবশ্যই ইমপ্রেস হবে এবং তোমাদের এখানেই তুমি প্লাস নাম্বার বা এখানে তুমি 1 থেকে 2 বা 3 নম্বর দিয়ে দিতে পারে এই প্রশ্নটির মাধ্যমেই। তো চলো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর অবশ্যই তোমার এই পিডিএফ টেবিলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। তো এখানে দেখতেই পারছো যে এটি গ্র্যাজুয়েট বা মাস্টার্স প্রার্থীদের জন্য একটি কমন ট্র্যাপ প্রশ্ন, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েট করে থাকো এবং তুমি যদি মাস্টার্সও করে থাকো, তো এটা তোমাদের জন্য কমন ট্র্যাপ। কেননা এবারে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দিয়েছে অনেকেই গ্র্যাজুয়েট পাস এবং অনেকেই মাস্টার্স পাস, তো সেক্ষেত্রে এটা একটা কমন ট্র্যাপ, বিশেষ করে গ্র্যাজুয়েটদের জন্য বা মাস্টার্স প্রার্থীদের জন্য। তো চলো এখন পরবর্তী আরও কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব, যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি আমি আলোচনা করবো। এছাড়া আমি তোমাদের প্রশ্ন উত্তর পর্ব এর আগেও তোমাদের ইন্টারভিউর মধ্যে দিয়ে দিয়েছি, তো অবশ্যই যদি তোমরা দেখতে চাও তো ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, ওখানে আমি তোমাদের অনেকগুলি ইন্টারভিউ ভিডিও রেখেছি। তো এরপরে যেই প্রশ্নটি তোমাদের করতে পারে যে আমরা আপনাকে কেন এই চাকরিটা দেবো, অর্থাৎ আমরা আপনাকে কেন এই চাকরিটা দেবো, আপনার মধ্যে কি আছে, এভাবে প্রশ্নটা করতে পারে। তো এটার উদ্দেশ্য কী হবে বা এটার আদর্শ উত্তর কী হবে? তো আদর্শ উত্তর হবে যে স্যার আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ, অর্থাৎ স্যার আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ, আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি, অর্থাৎ স্যার আমি একজন পরিশ্রমী মানুষ এবং আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ববোধ বা সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রয়োজন, তা আমি বিশ্বাস করি যে আমার মধ্যে তা আছে। এই চাকরিটা আমার এবং আমার পরিবারের জন্য খুব দরকার। আপনারা যদি আমাকে এই সুযোগ দেন তবে আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরে কাজ করব। অর্থাৎ যখন তারা জিজ্ঞাসা করবে যে আমরা আপনাকে কেন এই চাকরিটা দেবো, তখন এইভাবে উত্তরটি দেবে এবং এই আদর্শভাবে তোমাদের উত্তরটি দিতে হবে এবং শান্তভাবে এই কথাগুলি তোমাদের বলতে হবে। তাহলেই বোর্ডের কর্মকর্তারা ভাববে তুমি এই চাকরির জন্যই। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো উত্তরটি তোমাদের আবারও বলছি আমি আরেকবার, যে স্যার আমি একজন পরিশ্রমী এবং সৎ মানুষ, আমি খুব দ্রুত নতুন কাজ শিখে নিতে পারি। একটি সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কাজগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা এবং শৃঙ্খলার প্রয়োজন আমি বিশ্বাস করি তা আমার মধ্যে আছে। এই চাকরিটা আমার এবং আমার পরিবারের জন্য খুব দরকার। আপনারা যদি আমাকে এই সুযোগ দেন তবে আমার সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দপ্তরে কাজগুলি পালন করবো। তো এভাবে উত্তরটি দেবে। এরপরে আরেকটি বিষয়, যেটা তোমার যদি তুমি নাও বলতে পারো তোমার পরিবারের কথা, অবশ্য তুমি পরিবারের কথা নাও বলতে পারো যে এই চাকরিটা আমার পরিবারের জন্য খুব দরকার, এটা নাও বলতে পারো। এরপরে অজানা প্রশ্নের স্মার্ট উত্তর, অজানা প্রশ্ন যেগুলি প্রশ্ন তুমি পারবে না, তো সেগুলি কিভাবে স্মার্টলি উত্তর করবে, তো সেটা আলোচনা করব। তো প্রথমেই তোমাকে ধরো তোমাকে একটা প্রশ্ন বললো, সেই প্রশ্নটি তোমার উত্তর জানানো, তো কীভাবে স্মার্টলি উত্তর? তো সর্বপ্রথম স্যারকে বলবে, যিনি স্যার জিজ্ঞাসা করবেন যে ক্ষমা করবেন স্যার, এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই, অর্থাৎ ক্ষমা করবেন স্যার এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই, এভাবে উত্তর করবে। এরপর যদি কোনো ম্যাডাম জিজ্ঞাসা করে তো অবশ্যই বলে ম্যাডাম বিষয়টি আমার জানা ছিল কিন্তু এই মুহূর্তে ঠিক আমি মনে করতে পারছি না। এভাবে যদি তোমরা উত্তর করো তাহলে আমি 100% দিচ্ছি তারা তোমাকে এখানের জন্য নাম্বার বা মাইনাস করবে না। এখানে তোমাদের আরও প্লাস পয়েন্ট যে তুমি সেটা সঠিকভাবে ট্যাকেল করলে, অর্থাৎ তুমি যেই পরিস্থিতির মধ্যে পড়ছিলে সেটা তুমি সঠিকভাবে ট্যাকেল করলে সেটা তারা কিন্তু দেখবে অবশ্যই, কারণ ইন্টারভিউর মধ্যে তোমার উপস্থিত বুদ্ধিটা যাচাই করা হয়। সেক্ষেত্রে এভাবে যদি তুমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে এই স্মার্টলি উত্তর করো তো অবশ্যই আমি আশা রাখবো তোমাদের ইন্টারভিউ ভালো হবে। তো চলো এখন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেটা খুব গুরুত্বপূর্ণ, কিছু জিকে প্রশ্ন, এছাড়াও যেগুলি জিকে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইন্টারভিউর মধ্যে জিজ্ঞাসা করতে পারে। যেহেতু 10th অ্যান্ড 8th স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে প্রশ্নগুলি কেমন হবে? তো সম্প্রতিকালে তোমাদের জিকে এবং সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ সম্প্রতিকালে তোমার কিছু ঘটনা সম্পর্কে জানতে হবে এবং জিকে বেশি কিছু জিকে তোমাদের জানতে হবে না, যেহেতু 8 এবং 10 স্ট্যান্ডার্ডে, তো সেক্ষেত্রে যেগুলো জিকে প্রয়োজন সেগুলো জিকে নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো চলো, তো প্রথমেই ধরো তোমাদের সাধারণ যেগুলি নর্মাল জিকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ সাধারণ যেগুলি নর্মাল জিকে জিজ্ঞাসা করবে সেগুলি হচ্ছে যেমন ধরো কোন যুদ্ধ কত সালে হয়েছিল, অর্থাৎ কিছু যুদ্ধের বর্ণনা জিজ্ঞাসা করতে চাইবে এবং কোন যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে সেই যুদ্ধগুলি হয়েছিল সেটা জানতে চাইবে। এছাড়াও স্বাধীনতার ইতিহাস থেকে তোমাদের নর্মালি জিকে ধরতে পারে, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের নাম জিজ্ঞাসা করতে পারে, যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এছাড়াও বিভিন্ন যারা যারা স্বাধীনতা সংগ্রামে ছিলেন তাদের নামও জিজ্ঞাসা করতে পারে এই জিকের মধ্যে, যে তাদের বাড়ি কোথায়, তাদের বাবার নাম কি,
যেমন এক্সাম্পল স্বরূপ জিজ্ঞাসা করতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম কি, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কোথা থেকে পড়াশোনা করেছেন, এগুলি বিষয়ে তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তাই অবশ্যই এগুলি তোমাদের জেনে যাবে, এবং এগুলি যদি তোমাদের না জানা থাকে তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে বলবে, এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারো। আমি তোমাদের ঠিক সময় মতো তোমাদের এগুলি বিষয় আমি তোমাদের দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তো এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ ভূগোল ও সংবিধানের কিছু প্রাথমিক ধারণা থেকে অনেক সময় সাধারণ প্রশ্ন আসতে পারে। যেমন পশ্চিমবঙ্গে সাধারণ ভূগোলের মধ্যে কী কী পড়বে, যেমন ধরো পশ্চিমবঙ্গের মধ্যে এই নদীটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, এবং পশ্চিমবঙ্গে যে এই নদীটি প্রবাহিত হয়েছে সেটা কোন রাজ্য থেকে প্রবাহিত হচ্ছে এবং কোথায় গিয়ে মিশছে সেটা তোমাদের জানতে হবে। এবং তোমার জেলায়, আমার ধরো এক্সাম্পল স্বরূপ তুমি নর্থ বেঙ্গল থেকে আসো, তো নর্থ বেঙ্গলে অবশ্যই তোমাদের দার্জিলিং থেকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে তোমাদের ধরো যেগুলি পাহাড়ি অঞ্চল সেগুলি থেকে জিজ্ঞাসা করতে পারে, সেগুলি অবশ্যই জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে গিয়েছো সেই জায়গাটা কেমন। এছাড়া তোমাদের আরও বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকেও জিজ্ঞাসা করতে পারে, বিশেষ করে যদি তুমি নর্থ বেঙ্গল থেকে হয়ে থাকো। এরপরে তোমাদের জিজ্ঞাসা করতে পারে ধরো তোমাদের সংবিধানে কিছু প্রাথমিক ধারণা, তো সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারে, কিছু ধারা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করতে পারে, তো সেগুলো তুমি জেনে যাবে। এরপরে পশ্চিমবঙ্গের প্রকল্প সমূহ, যেটা তোমাদের 100% জিজ্ঞাসা করবে, পশ্চিমবঙ্গের প্রকল্প সমূহ বিশেষ করে যারা বিশেষ করে বা গ্রুপ ডি দিবে তাদের জন্য বিশেষ করে এই প্রশ্নগুলি করতে পারে। যেমন রাজ্য সরকারের সাম্প্রতিক জনপ্রিয় প্রকল্পগুলি, অর্থাৎ সাম্প্রতিককালে যেগুলি প্রকল্প আছে সেগুলি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করতে পারে। যেমন ধরো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কবে শুরু হয়েছে, কারা এর সুবিধা পান এবং এর উদ্দেশ্য কী, তা তোমাদের খুব ভালোভাবে জেনে যেতে হবে এই প্রকল্পগুলি। তো এই প্রকল্পগুলি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, আর অবশ্যই এই প্রকল্পগুলি কবে শুরু হয়েছিল সেটা অবশ্যই তুমি জেনে যাবে, এবং এই প্রকল্পগুলির মাধ্যমে কারা কারা সুবিধা পান সেটাও তোমাদের জানতে হবে। তো চলো এরপরে আমি আলোচনা করবো তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ পদাধিকারী, অর্থাৎ রাজ্যে কে কোন পদে আছে বর্তমানে সেটা তোমাদের জেনে যেতে হবে। যেহেতু বর্তমানে ইলেকশন, তো সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে, তো সেটি তোমরা দেখে নেবে যদি চেঞ্জ হয়। এরপরে তোমাদের আমাদের রাজ্যে বর্তমান রাজ্যপালের নাম জানতে হবে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম জানতে হবে, এবং রাজ্যের মুখ্য সচিবের নাম অবশ্যই জেনে যেতে হবে। এছাড়া পাশাপাশি বর্তমান শিক্ষামন্ত্রী, পুলিশ মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, বিশিষ্ট মন্ত্রীগুলির নাম তোমাদের জানতে হবে। এছাড়া বিশেষ করে জানতে হবে শিক্ষামন্ত্রীর নাম, পুলিশ মন্ত্রীর নাম, পঞ্চায়েত মন্ত্রীর নাম, এছাড়া কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমাদের বর্তমান রাজ্যপাল, এছাড়া মুখ্য সচিবের নামকে অবশ্যই জেনে যেতে হবে। এগুলি খুব গুরুত্বপূর্ণ, তাই এগুলি অবশ্যই তোমরা জেনে যাবে। এবং এরপরে তোমাদের সাম্প্রতিক নির্বাচন ও রাজনীতি সম্পর্কেও জানতে হবে। এছাড়াও জাতীয় ও বিজ্ঞান বিষয়ক খবর তোমাদের প্রতিনিয়ত রাখতে হবে, অর্থাৎ নির্বাচন সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এরপর রাজনীতি, বর্তমানে যে মন্ত্রীগুলো চেঞ্জ হবে সেটাও তোমাদের জানতে হবে। এরপরে যখন তোমাদের ইন্টারভিউটি শেষ হবে, যখন বোর্ডের সদস্যরা বলবেন ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন তাড়াহুড়া করে বা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠবেন না। অর্থাৎ যখন বোর্ডের কর্মকর্তারা বলবেন যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন তাড়াহুড়া করে বা ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠবেন না, শান্তভাবে উঠে দাঁড়াবেন। আর অবশ্যই বলছি যারা বিশেষ করে ফ্রেশার্স, তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের কোনো মার্কস বলবে না যে তুমি 5-এর মধ্যে এত পেয়েছো, 10-এর মধ্যে এত পেয়েছো, সেটা অবশ্যই তখনই বলবে না। তাই অবশ্যই তাড়াহুড়ো করে উঠবে না। যখনই বলবে যে ঠিক আছে আপনি এবার আসতে পারেন, তখন তোমাদের কী কী করতে হবে সেটা এখন আমি তোমাদের বলবো। তো প্রথমেই উঠে দাঁড়ানোর পর মুখে হালকা হাসি রেখে সবার চোখের দিকে তাকিয়ে বিনীতভাবে বলবেন ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দিনটি শুভ হোক। অর্থাৎ উঠে দাঁড়ানোর পর সবার মুখে হালকা হাসি রেখে বলতে পারো, যে বিনীতভাবে বলবে অবশ্যই যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম, আপনাদের দিনটি শুভ হোক। এরপরে শান্তভাবে স্বাভাবিক পায়ে দরজার দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ এরপরে শান্তভাবে এবং শান্ত পায়ে দরজার দিকে এগিয়ে যাবেন। খুব জোরে পা ফেলা বা পেছন দিকে তাকানো অবশ্যই করবে না, তো পিছন দিকে তাকিয়ে অবশ্যই বেরোবে না। এছাড়া অবশ্যই যখন বেরোবে তখন অবশ্যই খুব জোরে পা ফেলবে না, আস্তে আস্তে পা ফেলে যেভাবে ঢুকেছিলে সেভাবে বেরোবে, এবং অবশ্যই বেরোনোর সময় পিছনের দিকে তাকাবে না। আর দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন, অর্থাৎ দরজার কাছে গিয়ে হাতলটি সাবধানে ধরে খুলবেন, এবং বাইরে বেরিয়ে আসার পর কোনো রকম আওয়াজ না করে দরজাটি আস্তে করে ভেজে দেবেন। অর্থাৎ যখন বেরোবে অবশ্যই দরজাটি আস্তে করে খুলে বেরোবেন, এবং যাতে কোনো শব্দ না হয়, এবং বাইরে বেরোনোর সময় যাতে কোনো আওয়াজ না হয় দরজা থেকে, এবং আস্তে বেরিয়ে
বাইরে বেরিয়ে অবশ্যই কারোর সাথে কথা বলবে না বা কারোর সাথে চিল্লাবে না, অবশ্যই তখন ম্যানার্স থেকে শান্তভাবে বেরোবে এবং বেরিয়ে দূরে গিয়ে তখন তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করতে পারো। তো অবশ্যই বলবো ভেতরে কারোর সাথে আলোচনা করবে না, বাইরে বেরিয়ে আলোচনা করতে পারো। তো আমার মনে হয় আলোচনা নাই করতে পারো বা এমনি কিছু সাধারণ যেগুলো আলোচনা সেগুলি করতে পারো। এবং কী কী প্রশ্ন করেছে অবশ্যই যারা যারা দেয়নি অবশ্যই তাদের বলবে না, আর বেরোনোর পর অবশ্যই শান্ত থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে বলবে। এছাড়াও তোমরা অবশ্যই টেলিগ্রাম জয়েন হয়ে নিয়ে অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওটিকে অনেকক্ষণ ধরে বানিয়েছি তাই অবশ্যই বলবো ভিডিওটিকে অবশ্যই লাইক করে নিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। এরকমই ভিডিও আমি তোমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি, তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আর 40 মিনিটে এত বড় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো চলো।